প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নিউটনের গতিসূত্র। দেখো, আগে আমরা পড়েছি, আগের দিকে যে চ্যাপ্টার বা ক্লাস 9-এ আমরা পড়েছি একরৈখিক গতি। সেখানে একরৈখিক গতি মানে কি? সেখানে তোমরা বেগ পড়েছো, ত্বরণ পড়েছো, সরণ পড়েছো, এই সমস্তগুলোই কিন্তু তোমার একরৈখিক গতির ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখন এই যে একরৈখিক গতি আমরা পড়েছিলাম, এই একরৈখিক গতির কি কোনো কারণ জানি? তো আমরা নিউটনের যে গতি চ্যাপ্টারটাই মূলত আমরা আলোচনা করব যে একরৈখিক গতির এই কারণগুলো নিয়ে। অর্থাৎ আমাদের যে একরৈখিক গতি, ধরো কোনো একটা বাস ছুটে চলেছে, বা কোনো একটা বাস দাঁড়িয়ে আছে, বা কোনো বস্তুর ক্রমাগত একটা নির্দিষ্ট ত্বরণে আছে, এই যে বিষয়গুলো সেগুলো আমরা শুধুমাত্র ব্যাখ্যাই দিয়েছিলাম, কিন্তু এখানে তার কারণটাও ব্যাখ্যা করব। অর্থাৎ নিউটনের গতি চ্যাপ্টারে আমরা এই সমস্ত গতিগুলোর কারণ ব্যাখ্যা করব। তো এর কারণটা ব্যাখ্যা করতে গেলে বিজ্ঞানী নিউটনের কথায় আছি, তিনি 3টি সূত্র দিয়েছিলেন। তো এই সূত্রগুলো তোমরা ক্লাস 8-এ পড়েছো, 9-এ পড়েছো। তাহলে আমার হয়তো বা বিশেষ বলার না বললেও চলতো, তাও একবার আমি বলে নিচ্ছি। দেখো, প্রথমের যে সূত্রটি সেইটি দেখো কিভাবে আসছে। ফার্স্ট বলি কিভাবে আসছে না, প্রথম যে সূত্রটা সেটা সম্পূর্ণরূপে বস্তুর স্থির থাকা বা গতীয় অবস্থার পরিবর্তন নিয়ে। অর্থাৎ আমি এর শুরুতেই বলি যে কোনো একটা পদার্থ সে কিন্তু নিজে নিজে কখনোই তার স্থিতীয় অবস্থা, ধরো আজকে সে যে বস্তুটি স্থির আছে তার স্থির অবস্থার নিজে নিজে পরিবর্তন ঘটাতে পারে না। আরেকটা বলি, যে বস্তুটি ধরো গতিশীল আছে, ধরো পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে, এই যে পৃথিবীর গতিটা হঠাৎ নিজে নিজে সে স্তব্ধ হয়ে যেতে পারে না। এই গতিটাকে স্তব্ধ করার জন্য বাইরে থেকে কোনো এক্সট্রা বল প্রয়োগ করতে হয়। তাহলে এই বিষয়টা নিয়ে কিন্তু মূল বিষয়টা এটা নিয়ে প্রথম সূত্র। অর্থাৎ বলা হয়েছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর গতীয় বা স্থিতীয় অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তাহলে এই যে প্রথম গতিসূত্রের একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে প্রথমেই বলা হলো যে বাইরে থেকে বল, কোনো প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে বাধ্য না হলে, মানে এখানে একটা জিনিস বলা হচ্ছে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করি তাহলে বস্তু কখনোই নিজে নিজে তার অবস্থার গতীয় বা স্থিতীয় অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। অর্থাৎ পদার্থে বা বস্তুর নিজস্ব একটা অক্ষমতা রয়েছে, জড়তা রয়েছে, যে কারণে সে তার নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারছে না। এটাকেই বলা হচ্ছে তোমার জড়তা। তাহলে প্রথম গতিসূত্র থেকে একটা জিনিস, প্রথম যেটা জিনিস পাওয়া যায় সেটা হলো জড়তা বা ইনার্সিয়া। এই জড়তাকে দুটো ভাগে ভাগ করা যায়, বা জড়তাকেই জাড্য বলা হয়। এই জাড্যটাকে দুটো ভাগে ভাগ করা যায়। নম্বর 1 স্থিতিজাড্য, নম্বর 2 হচ্ছে গতিজাড্য। এখন স্থিতিজাড্য জিনিসটা কি না, স্থির ধরো একটা বস্তু আছে, তার যে স্থির থাকার টেন্ডেন্সিটা বা প্রবণতাটা সেটাকে বলা হচ্ছে তোমার স্থিতিজাড্য। আবার ধরো একটা বস্তু গতিশীল আছে, তার যে গতিশীল থাকার টেন্ডেন্সিটা সেটাকে বলা হচ্ছে গতিজাড্য। একটা উদাহরণ দিয়ে দিই। ধরো আজকে একটা পাথর মাটিতে পড়ে আছে, সে কিন্তু আগামী দিনগুলিতেও পড়ে থাকতেই চায়, নিজে নিজে কখনোই গতিশীল থাকতে যাচ্ছে না। এই যে তার স্থির থাকার প্রবণতাটাকে, এটাকে বলা হচ্ছে স্থিতিজাড্য। গতিজাড্যের একটা উদাহরণ দিই। ধরো তোমার বাড়িতে, এখন সবার বাড়িতে ফ্যান আছে, ফ্যান ঘুরছে, হঠাৎ তুমি ফ্যানের সুইচটা বন্ধ করে দিলে। হিসাব বলে তোমার ফ্যানের সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে ফ্যানটা স্টপ হয়ে যাওয়া উচিত, কিন্তু আরো কিছুক্ষণ ঘুরে কেন না, আরো কিছুক্ষণ ঘোরার কারণ হচ্ছে গতিজাড্য। অর্থাৎ গতিশীল ফ্যানটি ছিল, সে গতিশীলই থাকতে যাচ্ছে, আরো কিছুক্ষণ গতিশীল থাকতে যাচ্ছে, এই জন্যই ফ্যানটি ঘুরে চলেছে।
যদিও ফ্যানটি স্তব্ধ হয়ে যায় কিছু সময় পরে, কেন না তার মধ্যে যে ঘর্ষণ বল আছে সেই বলের কারণে আস্তে আস্তে সেটা স্তব্ধ হয়, কিন্তু যাই হোক ফ্যানটি যে ঘুরছিল সে ঘোরার প্রবণতাই তার মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, এই বিষয়টায় আরো অনেকগুলো উদাহরণ আছে। ধরো বাস, হঠাৎ একটা বাস চলতে শুরু করলো, যাত্রীরা পেছন দিকে হেলে যায় কেন না, যাত্রীরা চাচ্ছিল বাসটি যখন স্থির ছিল সেই যাত্রীও স্থির থাকতেই চাচ্ছিল, বাসটি হঠাৎ যদি গতিশীল হয়ে যায় তখন সে স্থিতিজাড্যের জন্য কি হয় না পিছন দিকে ঝুঁকে পড়ে। ঠিক একইভাবে একটি চলন্ত বাস যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ ব্রেক কষলো ড্রাইভার, ব্রেক কষার সঙ্গে সঙ্গে কি হবে না ব্যক্তি এবং বাস সমস্তটাই গতিজাড্যে ছিল, হঠাৎ ব্রেক কষার সঙ্গে সঙ্গে বাসটা স্টপ হয়ে গেল, অর্থাৎ যে জায়গাটায় মেঝেতে আমরা পা দিয়েছিলাম সেটা স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, কিন্তু আমার বডি দেহ সম্পূর্ণরূপে কিন্তু গতিশীলই থাকতে যাচ্ছে গতিজাড্যের জন্য। তাহলে কি হবে না গতিজাড্যের জন্য গতিশীল থাকতে যেহেতু চাচ্ছে সে সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে এই দুটো উদাহরণ দিলাম। তাহলে প্রথম গতিসূত্র থেকে একটা জিনিস জানা যায় যে ইনার্সিয়া ব্যাপারটা কি বা জাড্য বা জড়তা জিনিসটা কি। এরপরে আরেকটা কথাও বলি, বলো দেখি এই যে জড়তাকে ভাঙার জন্য, ধরো তোমার বাড়ির সামনে একটা ইট পড়ে আছে বা একটা সাইকেল রাখা আছে, সেই সাইকেলটাকে একটু যদি আমরা সরানোর চেষ্টা করি তখন আমাদের বাইরে থেকে কি প্রয়োগ করতে হয় না, সেটার নাম হচ্ছে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ বিহীন কিন্তু এই অবস্থার পরিবর্তন কোনোভাবেই ঘটানো যায় না। তাহলে দেখো প্রথম গতিসূত্র থেকে আরেকটা জিনিস আসছে বলের সংজ্ঞা। স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল সমবেগে গতিশীল কোনো বস্তুকে স্থির করতে বাইরে থেকে যা প্রয়োগ করতে হয় তাই হলো তোমার বল, অর্থাৎ বাইরে থেকে আমরা কি প্রয়োগ করব না বল প্রয়োগ করব। তাহলে আমরা জাড্য ব্যাপার নিয়ে আলোচনা করলাম, প্রথম গতিসূত্র থেকে পাওয়া বল সম্পর্কে আলোচনা করলাম, বলের সংজ্ঞা। এরপরে আমরা আসছি নিউটনের সেকেন্ড ল। এই নিউটনের সেকেন্ড ল আমরা দেখো প্রবলেমগুলোকে খাতায় কলমে ব্যাখ্যা করবই, আমি মৌখিকভাবে এটাকে আজকে ইন্ট্রোডাকশনে বলে রাখছি যে সমস্ত চ্যাপ্টারে কি কি আছে সেটা একটু বলে নেওয়াটাই ভালো মনে হয়। তো দ্বিতীয়টা যেটা তোমার নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড লটা বলার আগে আমি কয়েকটা জিনিস আগে বলে নিই যে তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 9-এ পড়েছো ভরবেগ কাকে বলে না। ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে ভরবেগ। অর্থাৎ ধরো তুমি হেঁটে যাচ্ছ বা তুমি হেঁটে যাচ্ছ নয়, একটা লরি ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, লরির একটা বেগ আছে, লরির একটা ভর আছে, এই ভর ইনটু বেগ দুটো মিলে ওই গতিশীল বস্তু অর্থাৎ ওই লরিতে যে বৈশিষ্ট্যটা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে, যে ধর্ম সৃষ্টি হয় সেটাই কি বলা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, এখন এই ভরবেগের পরিবর্তন তুমি কিভাবে করতে পারো, লরির স্পিডটাকে বাড়িয়ে দাও, ভরবেগের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ভর বেগ, ভর তো একই থাকছে লরির, যদি আমি লরির কথা বলি তাহলে ভর বেগটা চেঞ্জ হওয়ার কারণে ভরবেগ চেঞ্জ হয়ে গেল, ভর ইনটু বেগ। আরেকটা কিভাবে চেঞ্জ হতে পারে ভরবেগ, ধরো লরিতে বালি যাচ্ছে, বালি পেছন পেছন একটা নির্দিষ্ট হারে পড়ে যাচ্ছে, বেগ একটা নির্দিষ্টই থাকলো, বেগটা পরিবর্তন যদি নাও করি, এই যে ভরের পরিবর্তনের কারণে ভর ইনটু বেগ কিন্তু ক্রমাগত পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো ভরবেগের পরিবর্তন হতে পারে ভরের জন্য, বেগের জন্য বা উভয়ের জন্য পরিবর্তন হতে পারে ভরবেগের। এরপরে দেখো দ্বিতীয় গতিসূত্রে আমরা আসছি। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। কি বললাম, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ যে লরির গল্প করছিলাম, লরির ধরো প্রথমে একটা নির্দিষ্ট বেগ ছিল, তারপরে বেগ আরো বেড়ে গেল, তাহলে নিশ্চয়ই ভরবেগে পরিবর্তন হবে। এই যে ভরবেগের পরিবর্তনের হার, সেইটা ভরবেগের পরিবর্তনের হার মানে কি, ভরবেগের যে বিয়োগফলটা, ধরো
পরে কোনো একটা লরির প্রথমে ভরবেগ ছিল এমইউ, পরে হলো এমভি, তাহলে ভরবেগের পরিবর্তন কত? এমভি মাইনাস এমইউ। পরিবর্তনের হার মানে কি? ডিভাইডেড বাই টি, অর্থাৎ যে সময়ে এই পরিবর্তনটা হলো সেই ভরবেগের পরিবর্তনের হার প্রপোর্শনাল টু কি না এই ভরবেগটা কিভাবে পরিবর্তন হলো না ইঞ্জিন, লরির যে ইঞ্জিন সে নিশ্চয়ই বেশি পরিমাণ তাকে এনার্জি সাপ্লাই দিয়েছে, অর্থাৎ বল প্রয়োগ করেছে, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এটাই নিউটনের দ্বিতীয় সূত্র। এর ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই নিউটনের সেকেন্ড ল থেকে, সেটা হলো এফ ইজ ইকাল টু এম ইন্টু এ, অর্থাৎ বল ইজ ইকাল টু ভর ইন্টু ত্বরণ। এই সূত্রে আমরা আসতে পারি। এবারে যখনই নিউটনের সেকেন্ড ল আমরা পড়ছি, তখনই যেহেতু একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমরা পেলাম, তাহলে আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যেটা পাই সেটা হলো, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যেটা পাই বলের পরিমাপ। কিভাবে পরিমাপ করছি না এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ এম মানে ভর ইন্টু ত্বরণ। একটা ধরো লরির ক্ষেত্রে যদি আমরা গল্পটা বলি, তাহলে লরির ভর বলা যাবে এবং সে কত ত্বরণ নিয়ে চলছে সেটাও বলা যাবে। এই ভর ইন্টু ত্বরণের গুণফলই হচ্ছে কি না তোমার প্রযুক্ত বলের পরিমাপ। তাহলে কথাটাই আসলাম পরিমাপ, প্রযুক্ত বলের পরিমাপ। এই পরিমাপের নিশ্চয়ই একটা একক থাকবে, সেই এককটা কি না বলে নিই। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ডাইন, এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে নিউটন। এরপরে ডাইন জিনিসটা কি না, ডাইন দেখো, এই ডাইনের সংজ্ঞা, নিউটনের সংজ্ঞা এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, খালি এফ ইজ ইকুয়াল টু এম এ, এই যে ফর্মুলাটায় কার সংজ্ঞা যাচ্ছি? বলের সংজ্ঞা, অর্থাৎ এফ এর সংজ্ঞা পাচ্ছি কি এককে না ডাইন এককে। তাহলে তুমি এমটাকে 1 ধরে নাও, সিজিএস এ 1 মানে 1 গ্রাম ধরে নাও, আর ত্বরণটাকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নাও। তাহলে আমরা কি বলবো না 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ তৈরি হয়? 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটাকেই তোমার বলা হচ্ছে 1 ডাইন। ঠিক একইভাবে নিউটনের ফর্মুলাটা বলবে 1 নিউটন কি না 1 কেজি, সেখানে বলবে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, সেটাকেই বলা হচ্ছে তোমার 1 নিউটন। ডাইন এবং নিউটনের সম্পর্ক কি? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এরপরে আমরা একক বললাম, এককের সংজ্ঞা বললাম, এবারে মাত্রা বলে নিই। মাত্রা কি হবে না বলের মাত্রা হচ্ছে বল ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা বসাবো, দিয়ে বীজগাণিতিক ক্যালকুলেশন করব, দিয়ে দেখবে ফাইনালি যেটা আসবে বলের মাত্রা হচ্ছে ml t টু দি পাওয়ার -2। ঠিক আছে, যাই হোক, নিউটনের সেকেন্ড ল আমরা আসলাম। নিউটনের সেকেন্ড ল পড়ার সঙ্গে সঙ্গে আমরা আরও দুটো জিনিস আলোচনা করতে নিচ্ছি, ঘাত বল এবং বলের ঘাত। বলের ঘাত ব্যাপারটা কি না কিছু পরিমাণ বল কিছু একটা সময় দিয়ে যদি সময় পর্যন্ত ক্রিয়াশীল হয়, সেই প্রযুক্ত বল এবং সময় দিয়ে যদি ক্যালকুলেশনটা আমরা করি, মানে সেই যে বলটাকে সেটাকে বলা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল মানে কি বৃহৎ মানের বল, হঠাৎ কোনো বস্তুর উপর খুব কম সময়ের জন্য কোনো বস্তুর উপর যদি ক্রিয়াশীল থাকে, সেই বৃহৎ মানের বলটাকে বলা হচ্ছে তোমার ঘাত বল। এরপরে দেখো ঘাত বল বা বলের ঘাত, এটা আমরা যখন আলোচনা করব তখন ম্যাথমেটিক্যাল যে রূপটা আরও ডিটেলস আলোচনা করব, খাতায় কলমে যখন আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের যে আলোচনা তাতে আসছি নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্র কি না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি
কোনো বস্তুকে ধরো একটা দেওয়ালকে ঠেলছো, একই সাথে দেওয়ালও কিন্তু তোমাকে ঠেলবে বিপরীত দিকে। তুমি দেওয়ালটাকে যে অভিমুখে ঠেলছো, দেওয়াল ঠিক তোমাকে তার বিপরীত অভিমুখে ঠেলবে। অর্থাৎ তুমি দেওয়ালের উপর যেটা দিচ্ছ, যে বলটা প্রয়োগ করছো, সেটাকে বলা হচ্ছে ক্রিয়া। দেওয়াল তোমাকে যে বলটা দিচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে যে তোমাকে যেটা ঠেলছে, সেইটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া। বোঝা গেল? তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি দেওয়ালকে যে বল দ্বারা ঠেলছো, দেওয়ালও ঠিক সেই বল দ্বারা তোমাকে ঠেলছে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ অনেক আছে। আমরা দড়ি টানাটানি খেলায় দেখি ক্রিয়া প্রতিক্রিয়া আছে, বা রকেট মোশন বড় উদাহরণের যদি ক্ষেত্র ধরি, রকেট মোশন, পাখি ওড়া, সাঁতার কাটা, এই সমস্তগুলো, নৌকো থেকে নামা, এই সমস্তগুলো কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। তো যাই হোক, আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বল আলোচনা করলাম। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলকে আবার নিউটনের তৃতীয় গতিসূত্রকে প্রথম গতিসূত্র দিয়েও ব্যাখ্যা করা যায়, দ্বিতীয় গতিসূত্র দিয়েও ব্যাখ্যা করা যায়, সেগুলো আমরা আলোচনা করব। এরপর আমরা নিউটনের চ্যাপ্টারে আরেকটা বিশেষ আলোচনা এখানে আছে, লিফটের গতি। লিফটের গতিটা কীরকম না, ধরো তুমি যখন লিফটে উপরে উঠছো, একটা ত্বরণ নিয়ে ধরো উঠছো, তখন নিজের কি অনুভূতি সেটা আলোচনা করব। অর্থাৎ তোমার নিজেকে ভারী বলে মনে হচ্ছে কি না, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখা যায় লিফটে যখন ওঠা হয়, তখন তোমার ওজন সেটা নিম্নমুখী। তোমার প্রতিক্রিয়া বল যেটা হবে, মানে মেঝেতে তোমার পায়ের উপর একটা উপর দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। সেই প্রতিক্রিয়া বলটা দেখা যায় যে তোমার ভর এবং তোমার ওজন এবং লিফটটা যে ত্বরণ নিয়ে উপরে উঠছে, সেই বল ভর ইন্টু ত্বরণের যে গুণফল, সেটা কিন্তু যোগ হয়ে যায়। অর্থাৎ তোমার ভর বেড়ে যায়, সেক্ষেত্রে ভর নয়, প্রতিক্রিয়া বলটা। অর্থাৎ নিজেকে তোমার ভারী বলে মনে হয়। আবার ঠিক লিফটে যখন একটা ত্বরণ নিয়ে তুমি নামবে, তখন কিন্তু তোমার নিজেকে হালকা বলে মনে হয়। এই দুটো ঘটনাই ঘটে, এবং যদি লিফটে তুমি সমবেগ নিয়ে উঠো, তখন তোমার নিজেকে কোনো ভারী বা হালকা বলে মনে হয় না, নিজের ওজনটাই মনে হয়, প্রকৃত ওজনটাই তুমি ফিল করো। তাহলে এই লিফটের ব্যাপারটা আছে। নিউটনের তৃতীয় গতিসূত্রের আরেকটা প্রয়োগ আছে তোমার রকেট মোশন। তো রকেট মোশনটা নিয়ে একটু বলার আগে বলে নিই যে আরেকটা জিনিস, ভরবেগের সংরক্ষণ সূত্র। অর্থাৎ ধরো দুটো বস্তুর পরস্পর ছুট একই দিকে যাচ্ছিল, তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে তাদের ভরবেগের কি পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা। না, বলা হচ্ছে বস্তুর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াতে বা সংঘর্ষে অবশ্যই বাইরে থেকে কোনো বল যদি না প্রযুক্ত হয়, তখন আগে সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল, মোট ভরবেগ, এবং সংঘর্ষের পরে যে মোট ভরবেগ, সেটা কিন্তু টোটাল অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? তো নিউটনের তৃতীয় গতিসূত্রের ভরবেগের সংরক্ষণ সূত্রকেও ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেও তৃতীয় গতিসূত্রটা ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যাগুলো আছে। আরেকটা জিনিস, পরিবর্তনশীল ভরবেগ ক্যালকুলেশন আমরা করব, যে রকেট মোশনের ক্ষেত্রে, রকেটের ক্ষেত্রে কি ভরটা পরিবর্তন হয়। রকেটটা যত উপরে যায়, সেই রকেটটা কিন্তু তত হালকা হতে থাকে, তার যে জ্বালানি সেটা কিন্তু নিচের দিকে বেরিয়ে যায়। নিচের দিকে বেরিয়ে যাওয়ার জন্য রকেটটি ক্রমাগত হালকা হতে থাকে এবং রকেটটি উপরের দিকে উঠতে থাকে, এবং দেখা যায় তার বেগ ক্রমশ বাড়ছে, অর্থাৎ ভরটা কমে যাচ্ছে কিন্তু তার বেগ বাড়ছে। তাহলে এই রকেট মোশনটা কিন্তু তৃতীয় গতিসূত্র থেকেও ব্যাখ্যা করা যায়। আরেকটা কি না, তোমার ব্যাখ্যা আছে বন্দুকের পিছু ওঠা। এটাও ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করা যায়, বা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেও ব্যাখ্যা করা যায়। তো এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম।
এই বিষয়গুলিকে আবার আমরা ডিটেলসে খাতায় কলমে আলোচনা করব। তোমরা মন দিয়ে পড়বে।